আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর চলে এসেছো ভৌতিক কথা পরিবারে। দেখতে দেখতে আমরা 10টা দিন এই বছরের পার করে দিলাম। কেমন কাটছে তোমাদের বছরটা? অবশ্যই কমেন্ট করো। কে কোথায় থেকে শুনছো কমেন্ট করো। হেডফোন দিয়ে শুনছো নাকি স্পিকারে শুনছো সেটাও জানিও। কার সঙ্গে বসে শুনছো সেটাও জানিও। তো আজকে তোমরা আবার অনেক দিন পর শুনবে 4টে ঘটনা, একদম দারুণ জমজমাট ঘটনা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো জানি, আর লাইক কমেন্ট শেয়ার তো করেই দিয়েছো, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক এবং আমার নাম রতন। আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। মাস 6 আগে আমি বীরভূমের এক পুরনো পৌর জমিদার বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতে গিয়েছিলাম, যেটা আসলে এখন একটা সরকারি অফিসে ব্যবহারের কথা চলছে। বাড়িটা প্রায় 100 বছরের পুরনো, আর তার ছাদ থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত সব জায়গায় আগাছা জন্মে আছে। কাজ শুরু করার প্রথম দিন থেকেই আমি এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল না দেওয়ালের ইটগুলোর ওপাশ থেকে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি যখন দোতলার বড় হলটাই মেইন সুইচ বসানোর কাজ করছিলাম, তখন হঠাৎ করেই আমার টেস্টিং ল্যাম্পটা নিজে থেকেই জ্বলে উঠল, অথচ সেখানে কোনো পাওয়ার সাপ্লাই ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো ব্যাক কারেন্ট আসছে, কিন্তু টর্চ লাইট জ্বালিয়ে যখন তারগুলো চেক করতে গেলাম, তখন দেখলাম একটা তারও কানেকশন করা নেই। ঠিক সেই সময় আমার কানের কাছে কেউ একজন খুব ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, এখান থেকে চলে যা রতন, নয়তো তুইও অন্ধকারের অংশ হয়ে যাবি। আমি চমকে পেছনে ফিরলাম, কিন্তু ঘরটা একদম খা খা করছিল, শুধু ধুলো উঠছে আর কিছু পুরনো ফাইল পড়ে আছে। আমি ভয় পেলেও কাজটা শেষ করতে চাইছিলাম, কারণ আমার টাকার খুব প্রয়োজন ছিল। সন্ধে যখন ঘনিয়ে এলো, তখন আমি নিচের তলায় আমার যন্ত্রপাতি গুছিয়ে রাখতে গেলাম, আর তখনই দেখলাম সিঁড়ির নিচে যে ছোট স্টোর রুমটা আছে, তার দরজাটা আধখোলা হয়ে আছে, আর ভেতর থেকে একটা মৃদু নীলাভ আলো আসছে। আমি কৌতূহল সামলাতে না পেরে উকি দিয়ে দেখলাম ঘরের মাঝখানে একটা পুরনো পালকি রাখা আছে, আর সেই পালকির ভেতরে বসে আছে একটা ছোট্ট মেয়ে, যার পরনে লাল বেনারসি, কিন্তু তার মুখটা ছিল একদম ফ্যাকাশে আর চোখগুলো ছিল পুরোপুরি সাদা। সে তার হাত দিয়ে ইশারা করে আমাকে ভেতরে ডাকছিল। আমি যেন সম্মোহিত হয়ে ওই ঘরের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই আমার কানে একটা বিকট ঘণ্টা বাজার শব্দ এলো, আর আমি সম্বিত ফিরে পেলাম। দেখলাম আমি আসলে পালকির দিকে নয়, বরং সিঁড়ির ভাঙা ধাপের দিকে এগোচ্ছিলাম, যেখান থেকে পড়লে আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমি তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে এলাম, আর পরদিন সকালে যখন কন্ট্রাক্টরকে সব বললাম, সে আমায় জানালো যে ওই জমিদার বাড়ির ছোট মেয়ে নাকি বিয়ের আগের রাতে ওই পালকির ভেতরেই সাপের কামড়ে মারা গিয়েছিল, আর তারপর থেকে যারাই ওই বাড়িতে কাজ করতে গেছে তারাই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমি আর ওই বাড়িতে পা দিইনি, কিন্তু দাদা, বিপদ যে আমার সাথে আমার বাড়িতেও চলে এসেছে সেটা বুঝলাম 3 দিন পর, যখন মাঝরাতে আমার শোবার ঘরের সিলিং ফ্যানটা একা একাই ঘুরতে শুরু করলো, আর আমার ছাদের নিচে সেই নূপুরের শব্দ শুনতে পেলাম। আমি যখন টর্চ নিয়ে খাটের নিচে দেখলাম, তখন সেখানে কোনো মেয়ে ছিল না, কিন্তু মেঝের উপর পড়েছিল একটা পুরনো মরচে ধরা সোনার নূপুর, যা দেখে আমার আত্মা শুকিয়ে গেল। দাদা, ওই নূপুরটা পাওয়ার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, কারণ ওটা সাধারণ কোনো গহনা ছিল না, বরং ওই অতৃপ্ত আত্মার সাথে আমার বাড়ির এক যোগসূত্র তৈরি করে দিয়েছিল। আমি ঠিক করলাম নূপুরটা আবার ওই জমিদার বাড়িতে গিয়ে ফেলে আসব, কিন্তু পরদিন সকালে যখন আলমারি খুললাম, তখন দেখলাম নূপুরটা সেখানে নেই, অথচ
আলমারির লকারটা ঠিকঠাক বন্ধ ছিল। আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওটা পেলাম না। ঠিক সেই রাতে যখন আমি বাতি নিভিয়ে শুয়েছি, তখন হঠাৎ মনে হলো আমার গায়ের উপর রাখা লেপটা ধীরে ধীরে নিচের দিকে কেউ টেনে নিচ্ছে। আমি ভাবলাম হয়তো নিজেই ঘুমের ঘোরে পা দিয়ে ঠেলছি, কিন্তু পরক্ষণেই একজোড়া বরফ শীতল হাত আমার গোড়ালি জাপটে ধরল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলার স্বর কেউ যেন পাথর দিয়ে চেপে ধরেছে। আমি কোনো মতে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা চালানোর চেষ্টা করলাম, কিন্তু সুইচ টিপতেই বাল্বটা ফেটে গেল, আর পুরো ঘরটা এক অদ্ভুত কালো অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই অন্ধকারে আমি দেখলাম আমার খাটের এক কোণে সেই লাল বেনারসি পরা মেয়েটা বসে আছে। তার শরীরটা থেকে একটা পচা ধূপের গন্ধ আসছিল, আর সে তার সেই সাদা চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি হাসল আর বলল, তুই তো আমার জিনিস শুরু করেছিস রতন, এখন তো তোকে এর দাম দিতে হবে। আমি দেখলাম তার ফ্যাকাশে চামড়াটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে, আর সেখান থেকে হাজার হাজার কালো বিষাক্ত পোকা বেরিয়ে আসছে মনে হচ্ছে। আমি ভয়ের চোটে ছাদের উপর কুঁকড়ে গেলাম আর ঠাকুরের নাম করতে লাগলাম, কিন্তু ওই অশুভ শক্তিটা যেন ঠাকুরের নাম শুনে আরও বেশি খ্যাপাটে হয়ে উঠল। ঘরের আলমারি, দেওয়াল, ঘড়ি, এমনকি জানালার কাজগুলো নিজে থেকেই নড়তে শুরু করলো। হঠাৎ আমি অনুভব করলাম আমার পায়ের আঙ্গুলে খুব তীক্ষ্ণ কিছু একটা বিঁধল। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম আমার পায়ে আঁচড়ের দাগ। আমি যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়লাম আর দেখলাম ওই মেয়েটা এখন আর ছোট নেই, সে ধীরে ধীরে এক দীর্ঘাকৃতি ভয়ঙ্করী মূর্তিতে পরিণত হয়েছে। আমি আর সহ্য করতে পারিনি, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। ঠিক সেই সময় আমার ঘরের দরজায় কেউ জোরে ধাক্কা দিতে শুরু করলো। আমার মা ভাই বাইরে থেকে চিৎকার করে আমায় ডাকছিল। ওই ধাক্কার শব্দে সব কিছু যেন একদম নর্মাল হয়ে গেল, আর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পরে আমার ভাই দরজা ভেঙে ভেতরে ঢুকলো। আমি নীল হয়ে মেঝেতে পড়ে আছি, আর আমার সারা শরীরে সাপের কামড়ের মতন অসংখ্য ছোট ছোট কালো দাগ। আমি আজও সেই জমিদার বাড়ির ছায়া থেকে বের হতে পারিনি। আমি এখন অন্ধকারে ঘরে থাকলেই অনুভব করি কেউ একজন আমার পায়ের কাছে সেই নূপুরটা নিয়ে বসে আছে। সেই ঘটনার পর থেকে আমি এইসব পুরনো বাড়ির কন্ট্রাক্ট বন্ধ করে দিই, আর কখনোই এইসব জমিদার বাড়ি, পুরনো বাড়িতে কাজ করতে যাইনি। অনেক বাড়ি এমন আছে যেগুলো শুধু বাড়ি না, একটা পুরো ইতিহাস, একটা পুরো সাম্রাজ্য নিয়ে আছে। এইসব ভিটায় কাজ করতে গেলেও খুব সাবধান থাকতে হয়, সেটা আমি সেখান থেকেই বুঝেছিলাম। একটা পুরনো বাড়িতে কি কি থাকতে পারে আর কি কি থাকতে পারে না, সেটার অনুমান আমরা খালি চোখে করতে পারবো না। আমরা ভাবতে পারি এটাতে আমাদের লাভ হবে, কিন্তু সেখানে লাভ করতে গিয়ে যে কতটা লোকসান আমাদের করতে হয়, সেটাই ঘটনাটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো। আমাদের ভৌতিক কথা পরিবারের সকল ইলেকট্রিশিয়ান ভাইদের আমি বলবো, তোমরা কখনো কোনো এই পুরো বাড়িতে কাজ করার আগে অবশ্যই সেগুলো যাচাই করে নেবে, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে। আমি হয়তো জীবনে বেঁচে গেছি, কিন্তু তোমরা যে বাঁচবে তারও কোনো গ্যারেন্টি নেই। সেদিনের পর সত্যি আর আমার সঙ্গে কিছু ঘটেনি, কিন্তু ঘটতেও তো পারতো, তোমরাই বলো। আর আমার জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটেওনি, ওটাই লাস্ট ছিল। এই ছিল ঘটনা। আশা করছি অমিতদা তোমার ভালো লাগবে। আমাদের এই পরিবারের সকলকে পড়ে শুনিও, আমি খুব খুশি হব। ইতি তোমার একজন ভাই বা দাদা বলতে পারো। ভালো থেকো অমিত, সুস্থ থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তাদের বলছি, আর একদম দেরি না করে শেয়ার করে দাও। আর একটা কথা, তোমরা যারা যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমাদের খুব তাড়াতাড়ি 1 লক্ষে পৌঁছাতে হবে, তার জন্য আমাদের তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে হবে আর এই পরিবারকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আশা করছি তোমরা সেগুলো করে নেবে। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। দাদা নমস্কার, আমি তোমার একজন অতি শুভাকাঙ্ক্ষী এবং আমার নাম সুশোভন। আমি পেশায় একজন ফরেস্ট রেঞ্জার। আজ থেকে কয়েক বছর আগে
উত্তরবঙ্গের এক গভীর জঙ্গলে ডিউটি করার সময় আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমি আজও ভুলতে পারি না। জঙ্গলটা ছিল একদম ভুটান সীমান্তের কাছে, যেখানে মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে। চারিদিকে শুধু বিশাল বিশাল শাল আর সেগুন গাছ, আর দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। সেদিন বিকেলে আমি আর আমার একজন পুরনো বনকর্মী, যার নাম শিবু কাকা, আমরা দুজনে জঙ্গলের ভেতর একটা ছোট্ট টিলার উপর দিয়ে ফিরছিলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম বনের মাঝখানে একটা জায়গায় গাছগুলো সব মরে শুকিয়ে কাঠ হয়ে আছে, অথচ তার আশেপাশের সব গাছ একদম সতেজ। এবং শিবু কাকা জায়গাটা দেখেই কেমন জানি থতমত খেয়ে গেলেন আর বললেন, সুশোভনবাবু, এখান থেকে তাড়াতাড়ি চলুন। এই সেই অভিশপ্ত পুরনো জঙ্গল, যেখানে কোনো পশু পাখিও থাকতে ভয় পায়। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ওনার মনের ভুল, কিন্তু তখনই আমি খেয়াল করলাম যে সত্যিই আমাদের চারপাশে ঝিঝি পোকার ডাক বা পাখির কিচিরমিচির সব হঠাৎ করে একদম বন্ধ হয়ে গেছে। জঙ্গলটা যেন একটা কবরের মতন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে একটা পচা ভ্যাপসা গন্ধ আমার নাকে ধাক্কা দিল। মনে হলো যেন অনেকগুলো মানুষের মৃতদেহ কোথাও স্তূপ করে রাখা হয়েছে। শিবু কাকা তখন আমার হাত ধরে টান দিয়ে বললেন, বাবু, ওই দেখুন, ওই গাছের আড়ালে ওটা কে দাঁড়িয়ে আছে। আমি টর্চ জ্বালিয়ে সেই মরা গাছটার দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম একটা বিশাল লম্বা অবয়ব, যার গায়ে কোনো চামড়া নেই, শুধু লাল কাঁচা মাংসের ওপর কতগুলো শিরা উপশিরা দপদপ করছে। তার মুখটা ছিল একদম চ্যাপ্টা, আর চোখের জায়গায় দুটো বিশাল ফুটো, যেখান থেকে অনবরত এক ধরনের চটচটে তরল বেরোচ্ছিল। সে কোনো কথা বলছিল না, কিন্তু তার শরীর থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ আসছিল, যা শুনলে মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ আর্তনাদ করছে। আমরা ভয়ে পেছন দিকে দৌড়তে শুরু করলাম, কিন্তু জঙ্গলটা যেন হঠাৎ করে বদলে গেল। আমরা যেদিকেই যাচ্ছি ঘুরে ফিরে আবার সেই মরা গাছটার সামনে চলে আসছি। শিবু কাকা কাঁদতে কাঁদতে বললেন, এই জঙ্গল আমাদের পথ আটকে দিয়েছে। বাবু, বাবু, আজ আর আমরা জীবিত ফিরতে পারবো না বাবু। ঠিক সেই সময় ওই মাংসপিণ্ডের মতো জিনিসটা চার হাত পায়ে কুকুরের মতো দৌড়ে আমাদের দিকে আসতে শুরু করলো। তার দৌড়ানোর গতি ছিল বাতাসের মতো তেজ। আমরা কোনো মতে একটা পুরনো পরিত্যক্ত ওয়াচ টাওয়ারের উপর উঠে গেলাম, আর ওপরের তক্তার দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। ওই জিনিসটা নিচে এসে টাওয়ারের গায়ে নখ দিয়ে আঁচড়াতে শুরু করলো, আর সে আওয়াজে মনে হচ্ছিল কেউ করাত দিয়ে কাঠ কাটছে। আমি সারাটা রাত ওই টাওয়ারের উপর গুটিসুটি মেরে বসেছিলাম, আর নিচ থেকে সেই অদ্ভুত গোঙানি আর পচা মাংসের গন্ধটা পেয়েছিলাম। ভোরের আলো যখন ফুটল, তখন নিচে তাকিয়ে দেখলাম সেই জিনিসটা আর নেই, কিন্তু টাওয়ারের আশেপাশের গাছগুলোতে বড় বড় নখের আঁচড় আর কালো রঙের রক্ত লেগে আছে। আমরা কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে ক্যাম্পে ফিরে এলাম, কিন্তু শিবু কাকা সেই ঘটনার পর থেকে আর কথা বলতে পারিনি। উনি 3 দিন পরে প্রবল জ্বরে মারা যান। আর এই শিবু কাকার মৃত্যুর পর আমি ভেবেছিলাম ওই জঙ্গলের বিভীষিকা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি জানতাম না যে ওই আদিম অন্ধকার কোনো ব্যক্তিকে একবার দেখলে তাকে নিজের সম্পত্তি বানিয়ে নেয়। আমি যখন শিবু কাকার শেষকৃত্য সেরে নিজের কোয়ার্টারে ফিরে এলাম, তখন থেকেই আমার ঘরের ভেতর সেই জঙ্গলের ভ্যাপসা গন্ধটা ফিরে আসতে শুরু করলো। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো আমার পোশাকে এই গন্ধটা আটকে আছে, তাই আমি সব জামা কাপড় ধুয়ে ফেললাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। একদিন রাতে আমি যখন টেবিলে বসে ডায়েরি লিখছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম আমার ঘরের দেওয়ালের প্লাস্টারগুলো নিজে থেকেই খসে পড়ছে। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম যেখানে প্লাস্টার খসেছে সেখানে ইটের বদলে ঠিক সেই লাল কাঁচা মাংসের মতন একটা আস্তরণ দেখা যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু সেই সময় দেখলাম সেখানটা একদম নর্মাল ইট, আর দেখলাম আমার ঘরের দরজাটা বাইরে থেকে কেউ অদৃশ্যভাবে আটকে দিয়েছে।
আমি যখন জানালার দিকে তাকালাম তখন দেখলাম দরজার ওপাশে সেই আদিম সত্তাটা দাঁড়িয়ে আছে। তবে এবার আর সে একা নয়, তার পাশে শিবু কাকাও দাঁড়িয়ে আছে। কিন্তু শিবু কাকার শরীরটা এখন আর মানুষের মতো নেই, তার চামড়াগুলো ঝুলে পড়ছে, আর চোখের জায়গায় সেই একই নীল রঙের চটচটে তরল বেরোচ্ছে। শিবু কাকা আমার দিকে তাকিয়ে ঠিক একইভাবে গঙ্গাতে শুরু করলেন যে আমি ওই ওয়াচ টাওয়ারের নিচে শুনেছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার পায়ের তলার মাটিটা নরম হয়ে যাচ্ছে, আর মেঝের ওপর থেকে অসংখ্য হাড়ওয়ালা বিশিষ্ট হাত বেরিয়ে আমার পা দুটো জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম আমার বাঁচা একদম দায় হয়ে যাচ্ছে, আমাকে মেরেই ছাড়বে। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম। তখন ঘরটা একটা বিকট কম্পনে কেঁপে উঠল, আর একটা আর্তনাদ শোনা গেল, যা শুনে মনে হচ্ছিল কোনো পাহাড় ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলে আমি চোখ খুলে দেখলাম আমার ঘরের দেওয়ালগুলো আবার স্বাভাবিক হয়ে গেছে একদম, আর শিবু কাকার কোনো চিহ্নই নেই। কিন্তু দাদা, সবচেয়ে ভয়ের কথা হলো আজ সকালে যখন আমি আয়নায় নিজের পিঠ দেখলাম তখন সেখানে দেখলাম ঠিক সেই রকম নখের 5টা আঁচড় যা আমি ওয়াচ টাওয়ারে দেখেছিলাম। তারপরে আমার বাড়ির লোকজন একজন ওঝাকে বাড়িতে ডেকে আনলেন। উনি এসে আমাকে সমস্ত কিছু দেখলেন, দেখে বললেন আমার উপর এক পিশাচের ছায়া পড়েছিল। ওনাকে ডাকতে যদি আর 7 দিন দেরি হতো তাহলে আমাকে বাঁচানো আর সম্ভব হতো না। উনি তারপরে আমাদের পুরো বাড়িটাকে বন্ধন করে দিলেন, সরষা পোড়া দিয়ে পুরো বাড়িতে ছড়িয়ে দিতে বললেন আমার মাকে, এবং আমাকে একটা তাবিজ দিলেন। বললেন মোটামুটি 1 বছর যেন আমি কোনোভাবেই এই তাবিজটা না খুলি আর ওই সেই বনমুখ না হই। তারপরে আমি কিছুদিনের জন্য ট্রান্সফার নিয়ে নিই, এবং আমার কিছু সরকারি লিভ ছিল সেগুলো নিয়েই আমি 1টা বছর কাটিয়ে দিই। বর্তমানে আমি একদম ভালো আছি, কিন্তু এই সত্যটা তোমাকে জানালাম। আর কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনাটা আমি 2-1 বাদে কাউকেই বলিনি, কিন্তু এই সত্যটা আমি আর চেপে রাখতে পারলাম না, তোমাকে শুনিয়ে দিলাম। ভাই অমিত, আমি তোমাকে ভাই বলছি কারণ তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। আমি জানি, তোমাকে আমি দেখেছি তোমার হোয়াটসঅ্যাপে, তো তুমি কিছু মনে করো না। ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। যদি শোনাও আমি খুব হ্যাপি হব, যদি নাও শোনাও তাতেও কোনো আমার দুঃখ নেই, কিন্তু যদি শোনাও আমি খুব খুশি হব। ভালো থেকো, পুরো পরিবার নিয়ে সুস্থ থেকো। বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি রতন বলছি। আমি আপনার অনেক পুরনো শ্রোতা বলতে পারো। বহুদিন ধরেই শুনছি, কিন্তু কখনো কোনো ঘটনা পাঠাবো বলে ভাবিনি। কিন্তু আজ আমার ইচ্ছে হলো তোমাকে একটা ঘটনা পাঠিয়ে দিই। আমি রেলের একজন সাধারণ গ্যাংম্যান হিসেবে বহু বছর হাওড়া স্টেশনে কাজ করেছি। এখন রিটায়ার করেছি, কিন্তু আজও সেই রাতের কথা মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা ছিল 90 দশকের মাঝামাঝি সময়, যখন হাওড়া স্টেশনের কারশেডের নিচের লাইনগুলো খুব কাজ চলত। একদিন রাত তখন প্রায় 2টো। আমি আর আমার 2জন সাথী মহেশ আর বিনয় 9 নম্বর প্ল্যাটফর্মের অনেকটা দূরে, যেখানে লাইনগুলো ইয়ার্ডের দিকে মিশেছে, সেখানে কাজ করছিলাম। চারিদিকে কুয়াশা আর ঘুটঘুটে অন্ধকার, শুধু আমাদের হাতে থাকা টর্চ আর সিগন্যালের আলোটা দেখা যাচ্ছিল। আমরা যখন একটা ফিশ প্লেট চেক করছিলাম তখন হঠাৎ করে লাইনের ওপর দিয়ে একটা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম। মহেশ বলল হয়তো কোনো মালগাড়ির চেইন হবে, কিন্তু আমরা তাকিয়ে দেখলাম ওই লাইনে কোনো ইঞ্জিন বা ওয়াগন নেই, অথচ শব্দটা আমার দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় বিনয় চিৎকার করে উঠল। ও দেখালো যে লাইনের মাঝখানে একটা লোক বসে আছে, যার পরনে আমাদের মতোই রেলের খাকি উর্দি, কিন্তু তার পিঠটা আমাদের দিকে ফেরানো।
সে 2 হাত দিয়ে লাইনের ওপর কি যেন ঘষছে। আমরা ভাবলাম হয়তো অন্য কোনো গ্যাংম্যান, তাই আমি ওকে ডাক দিলাম, কিন্তু ও কোনো উত্তর দিল না। আমরা যখন ওর 10 হাতের মধ্যে গেলাম, তখন লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আর যখন সে আমাদের দিকে ফিরল, তখন দেখলাম তার মুখের জায়গায় কোনো মাংস নেই, শুধু সাদা হাড়ের খলিটা চকচক করছে, আর তার হাতের আঙ্গুলগুলো নেই। লোকটা এক পা করে আমাদের দিকে আসতে লাগলো, আর প্রতিটা পদক্ষেপের সাথে সাথে রেল লাইনগুলো শব্দ করতে লাগলো। আমরা ভয়ে যেদিকে পারলাম দৌড়তে শুরু করলাম, কিন্তু লাইনের উপর দিয়ে দৌড়ানো সহজ ছিল না। হঠাৎ আমি দেখলাম মহেশ হোঁচট খেয়ে পড়ে গেল, আর সেই খুলিওয়ালা লোকটা বিদ্যুৎ গতিতে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। মহেশের আর্তনাদ পুরো ইয়ার্ডে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি আর বিনয় কোনো মতে সিগন্যাল কেবিনের দিকে পৌঁছালাম, আর যখন লোক নিয়ে ফিরে এলাম, তখন দেখলাম সেখানে কেউ নেই, শুধু মহেশের গায়ের সেই খাকি উর্দিটা লাইনের উপর পড়ে আছে, আর সেটা এমনভাবে ছেঁড়া হয়েছে যেন কোনো বন্য জানোয়ার নখ দিয়ে ওটা ফালা ফালা করেছে। মহেশকে আর খুঁজে পাওয়া যায়নি সেখানে। অমিত, মহেশের সেই উর্দির টুকরোটা যখন পুলিশ নিয়ে গেল, তখন ভেবেছিলাম আপদ চুকেছে, কিন্তু আসল বিপদ যে আমার কপালে লেখা ছিল সেটা বুঝতে পারলাম তার কয়েকদিন পর থেকেই। আমার শোবার ঘরের মেঝেটা ছিল সাধারণ সিমেন্টের, কিন্তু মাঝখানে যখন সব নিস্তব্ধ হয়ে যেত, তখন আমি ঠিক আমাদের খাটের নিচে সেই কর্কশ শব্দটা শুনতে পেতাম। মনে হতো কেউ যেন লোহার শাবল দিয়ে মেঝেটা খুঁড়ছে। আমি প্রথমে ভেবেছিলাম ইঁদুর বা অন্য কিছু হবে, কিন্তু শব্দটা ছিল একদম ভারী। একদিন সাহস করে টর্চ নিয়ে খাটের নিচে উঁকি মারলাম, আর দেখলাম সেখানে কোনো মানুষ নেই, কিন্তু মেঝের উপর ঠিক রেল লাইনের মতো দুটো সমান্তরাল কালো দাগ ফুটে উঠেছে, আর সেই দাগগুলো থেকে একটা পোড়া গন্ধ বেরোচ্ছিল। আমি ভয়ে সিটিয়ে গেলাম, কারণ ওই দাগগুলো কাল পর্যন্ত ঠিক ছিল না। পরদিন সকালে আমি যখন ঘর পরিষ্কার করতে গেলাম, তখন দেখলাম আমার বালিশের নিচে মহেশের সেই ছেঁড়া পকেটের অংশটা পড়ে আছে। আমি জানি না ওটা আমার ঘরে কিভাবে এলো, কারণ পুলিশ ওটা নিয়ে গিয়েছিল। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি তড়িঘড়ি করে ওটা নিয়ে বাড়ির বাইরে ফেলে দিতে গেলাম, কিন্তু দরজা খুলতেই দেখলাম বারান্দায় কুয়াশার মতন অন্ধকার হয়ে আছে, আর সেই অন্ধকারের মাঝখানে সেই খুলিওয়ালা লোকটা দাঁড়িয়ে আছে, যার হাতে এখন মহেশের সেই ছেঁড়া উর্দিটা ধরা। সে তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, আর মুখ দিয়ে এক অদ্ভুত গঙ্গানির শব্দ বের হতে শুরু করলো। মনে হচ্ছিল ও বলছে, তোর সময় হয়ে গেছে। আমি কোনো মতে দরজা বন্ধ করে ঘরের কোণে বসে ভগবানের নাম জপ করতে লাগলাম, কিন্তু সারা ঘর জুড়ে তখন সেই শাবল ঘষার শব্দটা তীব্র হতে শুরু করলো। আমার ঘরের দেওয়ালগুলো দিয়ে তখন নোনা জল চুইয়ে পড়ছিল, আর সেই জলের রং ছিল মরচে ধরা লোহার মতন লাল। হঠাৎ আমার ঘরের মেঝেটা এক বিকট শব্দে ফেটে গেল। ঠিক সেই সময় আমার যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণায় আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি কোনো মতে ওখান থেকে পালাতে শুরু করলাম। জানলার কাঁচ কোনো মতে ভেঙে বাইরে ঝাঁপ দিলাম, আর ঝোপ ঝাড় ছিঁড়ে দৌড়তে শুরু করলাম। পরদিন সকালে লোকজন এসে আমার ঘরে কিছুই পেল না। সেদিনের পর আমি আর ওই দিক মুখ হইনি, একদম পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। এই ছিল ঘটনা, যদি ভালো লাগে শুনিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের তৃতীয় ঘটনা, আর আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি তোমার ইউটিউব চ্যানেলে অনেক দিনের পুরনো শ্রোতা। আমি কোনোদিনও ভাবিনি তোমার কাছে ঘটনা পাঠাবো। আমার নাম মিহনাজ। আমার বাড়ি পূর্ব বর্ধমানের মুক্তারপাড় গ্রামে। পেশায় আমি একজন গ্লাস মিস্ত্রি। আমি ছোট থেকে কোনোদিনও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে এই রকম ঘটনা যে ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। ঘটনাটা হলো
4ই মার্চ 2021 সালের। আমার বয়স তখন 22 বছর। আমাদের বাড়ি থেকে দূরে একটা গ্রাম আছে, আলমপুর। ওইখানে 5 দিন খুব বড় করে মেলা হয়। আমি আর আমার 3টে বন্ধু একদিন মেলা দেখতে যাব প্ল্যান করলাম। কোনো একটা কারণে আমি তাদের নাম বলছি না, যেমন প্ল্যান তেমন কাজ। আমরা 3জন টাইম মতো ওই সন্ধ্যে 7:30টার দিকে মেলাতে চলে গেলাম। আমাদের প্ল্যান ছিল সারা রাত মেলা দেখব। ওই দিন অর্কেস্ট্রা প্রোগ্রাম হচ্ছিল। আমি বাড়িতে বলে গিয়েছিলাম আজকে রাতে আমি বাড়ি আসব না। রাত যখন 12:47 বাজে, আমার বাড়ি থেকে মা ফোন করে বলল বাবার নাকি খুব শরীর খারাপ। আমি তখন আমার বন্ধুগুলোকে বলি, ভাই আমার বাড়ি থেকে ফোন করেছিল, বাবার শরীর খারাপ, বাড়ি চলে যাব চল। ওরা কেউ আসতে রাজি হলো না। আমি একাই বাড়ির দিকে রওনা দিলাম। দাদা তোমাকে বলে রাখি, যেখানে মেলা হচ্ছিল ওইখান থেকে আমাদের গ্রামে আসার রাস্তা 2টা, একটা মেইন রোডের রাস্তা আর একটা নির্জন ফাঁকা মাঠের রাস্তা। মাঠের রাস্তা দিয়ে গেলে আমার বাড়ি তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আমার বাবার শরীর খারাপ, তাই আমি ওই রাস্তা দিয়েই তাড়াতাড়ি চলে যাব ভাবলাম। আমি মেলাতলা থেকে 2 কিলোমিটার গিয়ে যখন মাঠের রাস্তায় আসলাম, মনে হলো কেউ যেন আমার বাইকে উঠে বসলো। সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল ঠিক আমার কানের কাছ দিয়ে। আমি মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। আমি ভাবলাম মনের ভুল। কিছুটা যাওয়ার পর ওই রাস্তায় একটা পুকুর আছে, ঠিক পুকুর নয়, ডোবা বললেও চলে। আমি যখন ডোবাটার সামনে গেলাম, মনে হলো কেউ একটা আমাকে আমার নাম ধরে ডাকছে মেয়ে কণ্ঠে। আমি পেছন ফিরে দেখি কেউ নেই। আমার বাইকটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করার পরে বাইকটা স্টার্ট হলো না। ঠিক তার কিছুক্ষণ পর আমি যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সামনে ডোবা থেকে একটা ছায়ামূর্তি উঠে আসতে লাগলো আস্তে আস্তে। কি বিকট তার হাসি! ভয়ে সেই সময় আমার হাত পা একদম অবশ হয়ে গিয়েছিল। আমি যাই হোক করে বাইকে স্টার্ট করলাম। বাইকের হেডলাইট পড়তেই আমি দেখলাম কেউ নেই, পুরো ফাঁকা। আমি সাথে সাথে বাইক নিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু যেতে পারছি না। যেন বাইকটা পেছন দিক টেনে ধরে আছে। বাইকটার হালকা হেডলাইটে দেখলাম সেই ছায়ামূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। আমি দেখলাম ছায়ামূর্তিটার শরীর ফ্যাকাশে, আর চোখের জায়গাটায় কিছুই নেই। দেখলাম সেই ছায়ামূর্তিটা তার বিকট হাসি দিতে দিতে আমার দিকে তার ধারালো নখের হাতটা বাড়িয়ে দিচ্ছে। আমি সেই সময় কি করব বুঝতে পারছিলাম না। আমি তো ভেবেছিলাম আজ আমার কপালে মরণ লেখা আছে। ঠিক ওই সময় মনে পড়ে আমার কাছে একটা সিগারেট আর লাইটার আছে। আমি সাথে সাথে লাইটারটা জ্বালালাম, আর দেখলাম সেই ছায়ামূর্তিটা আমার সামনে আর নেই। আমি পকেট থেকে সিগারেটটা ধরিয়ে যাই হোক করে বাইক নিয়ে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসি। আমি মাঠটার রাস্তা থেকে বাইরে এসে একটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়াই। ফোনে দেখি তখন রাত 2:18 বাজে। আমি আরও একটা জিনিস দেখলাম, আমার বাইকের সিটে অনেকগুলো নখের আঁচড়ের দাগ। আমি বাড়ি এসে কাউকে কিচ্ছু বলিনি। তার পরের দিন থেকে আমার 5 দিন মতন খুব জ্বর ছিল, বিছানা থেকে উঠতে পারছিলাম না। পরে আমার মাকে আমি সব বলি, ওই দিন রাতের সব কথা। মা আমাকে একটা পীর বাবার কাছে নিয়ে যায়। পীর বাবা আমার মাকে যেটা বলে আমি শুনে একবারে অবাক হয়ে যাই। পীর বাবা বলে ওই খারাপ শক্তিটা একটা মেয়ে, যে ভালোবাসার জন্য ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আমার কোনো ক্ষতি করেনি, আমার কপাল খুব ভালো। আমার উপর ওর খারাপ শক্তির দৃষ্টি পড়েছে। তারপর পীর বাবা আমাকে একটা তাবিজ দেয়। তারপর আমার জ্বরও ভালো হয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে আমি একসময় সুস্থ হয়ে উঠি। তো এই ছিল দাদা ঘটনা। তোমার যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও, অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আরও একটি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভেবেছিলাম 3টে ঘটনা শেয়ার করব, কিন্তু দেখলাম না, তোমাদের আরও একটা ঘটনা শেয়ার করেই দিই। চলো, তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে নির্মল, সেকেন্ড কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, থার্ড কমেন্ট করেছে পটল সাহা। 3জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাকেশ, অঞ্জলি মণ্ডল, এসকে আরাফুল হোসেন, সঙ্গীতা মজুমদার, অঞ্জলি মণ্ডল, আকাশ দত্ত, সুমন্ত দাস, রবীন সামন্ত, সুদেশনা কায়াল, সৌমিত্র চরণ, সুদীপ ফোর, মধু লিখেছে প্লিজ সে হ্যালো টু গুড্ডু, ইজ ইউর ফ্যান অমিত ভাই, ইজ লিসনিং নাও, রিডিং ইন ক্লাস 5,
বারুইপুর। হ্যালো গুড্ডু। ডিজে ব্লগার অনিশ লিখেছে, দাদা তুমি বলো হেডফোন লাগিয়ে ঘটনা শুনতে। আগের কয়েকটা এপিসোড থেকে হেডফোন লাগিয়ে শুনছি, সত্যি আলাদা এক্সপিরিয়েন্স। হ্যাঁ গো, আমি তো সবসময় বলি হেডফোন লাগিয়ে শুনলে। তারপরে কমেন্ট করেছে পৌলমী রয় চৌধুরী, বৈশাখী পাল, চুমকি ঘোষ, ইসমালি, অধরা, গীতা গোস্বামী, বং রয়, জিৎ দাস, পায়েল বিজয়, পম্পা মহন্ত লিখেছে, কি ঠান্ডা পড়েছে ভাই, তোমার গলায় ঘটনা কোনো কথা হবে না, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পারমিতা ধারা, লিখেছে, অমিতদা আমি শান্তিপুর হিজুলি থেকে বলছি। আমি আর আমার মা তোমার ভৌতিক কথা শুনতে ভীষণ ভালোবাসি। মায়ের ইচ্ছে তুমি আমার নামটা হাই করে বলো। আমার নাম পারমিতা, আর হ্যাঁ আমার মাকেও একটু হাই করে বলে দাও। হ্যালো আন্টি। হ্যালো পারমিতা। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, শিহাব শাফিরউদ্দিন, ক্যান্ডি, পাপড়ি দোলা, সমীর সরকার, সুমিত ঘোষ, ভারভেনা রয়, জবা দেবী, উষিতা রয় লিখেছে, আজকের 3টে ঘটনায় দারুণ লেগেছে। তোমাকে আমি একটা নতুন ঘটনা পাঠিয়েছি, প্লিজ পড়ে শুনিও। একদম দেখে নিয়েছি, খুব তাড়াতাড়ি শোনাবো। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, লিখেছে 3টে ঘটনায় খুব ভয়ঙ্কর আর ভালো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সাথী দাস, লিখেছে, হ্যালো অমিতদা, আমার নাম সাথী, আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা। তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, হ্যালো সাথী। তারপরে কমেন্ট করেছে মিস্টার কুল, জয় দাস, এমডি মন, শান্তনু ভট্টাচার্য, রোহিত বল, মলয় চৌধুরী, শুভজিৎ দে, বিজয় লিখেছে, অমিতদা তোমার কথা আমি শুনি, তোমার গলায় গল্পগুলো দারুণ লাগে, আর ভৌতিক কথার কাজ সত্যি ঘটনা তুলে ধরা। অমিতদা আমার নামটা হ্যালো করে বলো, আমার নাম বিজয়। হ্যালো বিজয়। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, আদিবা মিম, কার্তিক সাহা, চন্দনা, বং দাস, মধুমিতা চক্রবর্তী, এনাক্ষী দাস, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।